Bismillahirrahmanirrahim. Assalamu alaikum, dear learners, viewers, and my fellow teachers. Of course, you are well by the grace of Almighty Allah. I came back to you with a new lessons. Our today's lesson is on sequential tense. I've already written on the board here the screen sequential practice on tense. Our today's episode number 3. আমরা ইতিপূর্বেই যেটা শুরু করেছিলাম তোমাদের সাথে বন্ধুরা, প্র্যাকটিস অন টেন্স, এটা বলেছিলাম যে প্রত্যেকটা টেন্সকে 4টা ভাগে ভাগ করা হয়ে যেত, 3 4 12টা। তো আমরা এই 12টা টেন্সকে 4টি এপিসোডে বিভক্ত করেছি, সেটা আমরা শুরুতেই বলেছিলাম। আমি ইতিপূর্বেই 2টা এপিসোড সম্পন্ন করেছি। আজকে তোমাদের জন্য আমি এসেছি 3 নম্বর এপিসোড নিয়ে। এপিসোড নাম্বার 3 যেখানে রয়েছে সবগুলো টেন্সের পারফেক্ট টেন্স, পারফেক্ট অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট টেন্স। ওকে বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল লেসনে। তো তার আগে তোমাদেরকে বলি, যারা তোমরা এখনও আমার এই MK ইংলিশ টিচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করো, যাতে করে আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই পৌঁছে যায় তোমার কাছে। ওকে বন্ধুরা, আমরা দেখে নিই এবার। I've written some sentences on the board here. You are watching. The first one is present perfect tense, and the second one is past perfect tense. And the limitations of the board, I couldn't write the third one, that is a future perfect tense, and I have completed after completion these options. I will write down the future perfect tense and I will explain you. Okay, dear children or dear learners, the first sentence is here, present perfect tense. Follow. Russell had just taken his breakfast. এখানে যেটা বোঝাচ্ছে, আরেকটা বিষয় বলি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটা, সেটা সাধারণত 3 ধরনের ইম্প্যাক্ট বোঝায়, এর প্রভাব 3 ধরনের পড়ে থাকে। সেটা কি কি আমি তোমাদেরকে আগে সেটা জানি। এক, এটার ইম্প্যাক্ট প্রথমত হয় সামটাইমস, ফর আ হোয়াইল, কিছু সময়ের জন্যে। আরেকটা হয় যেটা একেবারেই পাস্ট ফিক্সড টাইম থাকে, যেটা আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সও করতে পারি, সেটা আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স করা যাবে। যে কারণে আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আবার এটাও বলতে পারি প্রেজেন্ট ইন্ডিকেটিং পাস্ট, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সও ইন্ডিকেট করে। তো আমরা সেজন্য দেখো এখানে উইদিন ব্র্যাকেটে একটা লিখে রেখেছি, আমরা তোমাদেরকে জানাচ্ছি একটু পরেই। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ইম্প্যাক্ট যেটা হয় সেটা ফর আ লং টাইম, যেটা যার প্রভাবটা দীর্ঘ সময় হয়ে থাকে। তো আমরা দেখে নিই এখানে, রাসেল হ্যাজ জাস্ট টেকেন হিজ ব্রেকফাস্ট। দেখো জাস্ট, এখানে এই শব্দটা আমরা দেখতে পাচ্ছি জাস্ট, অর্থাৎ কোনো সেন্টেন্সে জাস্ট, অলরেডি, রিসেন্টলি, লেটলি, অথবা ধরো ইয়েট, এভার, কখনো কখনো নেভার, আবার যদি এরকম থাকে তাহলে, বা সোফার যদি এখানে থাকে, অথবা জাস্ট নাও, এরকম কোনো শব্দ থাকলে তাহলে সেইটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নির্ধারণ করব। তোকে বন্ধুরা আর একটা বিষয় এখানে আমরা বলি, এই যে সেন্টেন্সটার যে কাজ, এই অ্যাকশনটা, এর অ্যাকশনটা কিন্তু ইম্প্যাক্ট করে কিসের জন্যে? একেবারে আমি যে একটু আগেই যেটা বললাম যে তোমার ফর সামটাইমস, ইম্প্যাক্ট ফর সামটাইমস, অর্থাৎ এটা কিছু সময়ের জন্য এটার প্রভাব থাকে কিছু সময়। যেমন তুমি এখন খাবার খেলে, এই খাবার খাওয়াটা কিন্তু কিছু সময় পরে আবার ক্ষুধা লাগবে, বা 2-3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা পরে আবার ক্ষুধা লাগবে, তোমাকে আবার খেতে হবে। তার মানে প্রভাবটা কিন্তু বেশি সময় স্থায়ী হয় না, লং লাস্টিং হয় না। সে কারণে আমরা বলছি যে অল্প সময় যার প্রভাব থাকে, ওই রকম কার্যের ক্ষেত্রে টেন্সটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্য সেকেন্ড ওয়ান ইজ হেয়ার, দ্য সেকেন্ড সেন্টেন্স ইজ রিটেন অন দ্য বোর্ড হেয়ার। ইউ আর ওয়াচিং রাতুল, উইদিন ব্র্যাকেটে রয়েছে হ্যাজ কমপ্লিটেড হিজ SSC এক্সাম ইন 2015। খেয়াল করো, এই যে ইন 2015, এটা কিন্তু ফিক্সড টাইম, আমি এই জন্য এটাকে বলছি
যদি ফিক্সড টাইম মেনশন করে তাহলে সেক্ষেত্রেও সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে পারো। তবে আমি আগেই বলেছি যে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স আবার পাস্ট ইনডিফিনাইট টেন্স হিসেবেও গণ্য। আমরা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্সে শিখে এসেছিলাম ফিক্সড টাইম থাকলে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম না দিয়ে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2 ব্যবহার করতে হয়। আমরা এখানে কিন্তু সেটাও করতে পারি। তাহলে রাতুল হ্যাজ কমপ্লিটেড হিজ এসএসসি এক্সাম ইন 2015। আবার যদি বলি রাতুল কমপ্লিটেড হিজ এসএসসি এক্সাম ইন 2015, সেম মিনিং হ্যাঁ বাই দ্য সেন্টেন্স। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা বলছি নির্দিষ্ট সময় থাকলে আমরা দুইটাই করতে পারি, প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট টেন্স। এবারে দ্য থার্ড সেন্টেন্স রিটেন অন দ্য বোর্ড উই আর ফলোইং হেয়ার। দে হ্যাভ ওয়াচড, আমার বন্ধু রাশেদ। তোমরা বুঝতেই পারছো আমি একটা আমাদের যে স্বাধীনতার সেই স্বাধীনতার জন্যে আমাদের ইন্ডিপেন্ডেন্সের উপর একটা মুভির কথা বলেছি। সেই মুভিটা যদি আমি বলছি যে এখানে দে হ্যাভ ওয়াচড আমার বন্ধু রাশেদ, এই যে আমার বন্ধু রাশেদ বা যে কোনো একটা ঐতিহাসিক সিনেমা যদি তুমি দেখো, সেই ওরা 11 জন, তাই না, এই সিনেমাগুলো যদি তুমি দেখো তাহলে এইটা দীর্ঘদিন তোমার মনে থাকবে, তোমার উপর এটার প্রভাব পড়বে অনেক দিন, এমন হতে পারে আজীবন হতে পারে। তাহলে এটা লাইফ টাইমও এটা তোমার বা আমার মধ্যে এটা প্রভাব বিস্তার করতে পারে। সুতরাং আমরা বলছি যে এই যে লং লাস্টিং, যেটা ইম্প্যাক্ট ফর লং, তো আমরা এই সেন্টেন্সটাকে এইভাবে বলতে পারি যে যদি ইম্প্যাক্ট ফর আ লং টাইম, তার মানে যদি দীর্ঘস্থায়ী হয় এর প্রভাবটা বা মনে গেঁথে থাকে দীর্ঘদিন ধরে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। আমরা সিনেমাটা দেখেছি হয়তো আগে, ধরে নাও আরও 5 বছর 10 বছর আগে দেখেছি, অথবা 3 বছর আগে দেখেছি, অথবা আজকেই দেখলাম, কিন্তু এই মুভিটা দেখার যে প্রভাব আমার মধ্যে কাজ করবে অনেক দিন ধরে, খাওয়ার মতো যেমন আমি খেলাম আবার পরে আর একবার খেতে হবে, এমনটা প্রকাশ পাবে না। আশা করি বুঝতে পারছো তোমরা। এবার আমরা যে ফোর্থ সেন্টেন্স রিটেন অন দ্য বোর্ড হেয়ার, আই হ্যাভ ট্রাভেলড টু কক্সেস বাজার সি বিচ। এটাও কিন্তু আমি ওই সেমই বলছি, ইম্প্যাক্ট দ্য সেম, ইম্প্যাক্ট ফর আ লং, আমি শুধু এইটুকু লিখলাম, ইম্প্যাক্ট ফর আ লং, এটাও কিন্তু দীর্ঘদিন আমাদের মনে গেঁথে থাকবে। তার মানে আমরা বলতে চাইছি যে যদি এরকম থাকে যে দীর্ঘদিন আমার মনে, আমি কক্সেস বাজার ভ্রমণ করে আসলাম, সেখানে সেই সি বিচ সমুদ্র সৈকত, সেখানে কিভাবে আমরা বেরিয়েছিলাম, কোথায় কোথায় গোসল করেছিলাম, কোথায় হেঁটেছিলাম, কোন বালুকাময় এলাকায় ঘুরেছিলাম, এই জিনিসগুলো মানে স্মৃতিগুলো, জাস্ট সেগুলো আমাদের মেমোরিজে, আমাদের মেমোরিতে এগুলো গেঁথে থাকবে, এটা আজীবন থাকবে। এই জন্য আমরা বলছি যে লং লাস্টিং যে বিষয়গুলো, যেগুলো লংলি একটা ফর আ লং টাইম আমাদের মনের উপরে ইম্প্যাক্ট করে, ইফেক্ট করে বা ইফেক্টিভ হয়, সেইগুলোই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। অ্যান্ড লাস্ট আমি দেখো এখানে লিখেছি আই হ্যাভ রেড নকশি কাঁথা। নকশি কাঁথা এটা তোমরা জানো যে পল্লী কবি জসিমউদ্দিনের লেখা একটা উপন্যাস। এই গল্পটা আমি পড়েছি। তাহলে আমি যে নকশি কাঁথা সম্পর্কে পড়লাম, এটা কিন্তু আমার মনে অনেক দিন থাকবে। অর্থাৎ আমরা যদি এইভাবে তোমাকে বলি যে যদি কোনো নোভেল বা স্টোরি বা শর্ট স্টোরি এরকম যদি কিছু আমরা পড়ে থাকি তাহলে সেটাও, বা আমরা যদি মুভি দেখি, ওয়াচিং মুভি, হ্যাঁ, তারপর ট্রাভেলিং, তা আমরা এইটাই বলতে চাইছি যে ট্রাভেলিং, ওয়াচিং মুভি, এরপরে তোমার স্টোরি অথবা নোভেল, তাই না, তারপরে তোমার হতে পারে যে কোনো ড্রামা আমরা পড়লাম, সেইগুলো আমাদের মনের উপরে দীর্ঘদিন যাবৎ প্রভাব বিস্তার করে থাকে। তো এই যে আমরা দেখলাম এখানে যেগুলো কারণ আমরা দেখলাম, একটা সামান্য কিছু সময়ের জন্য প্রভাব বিস্তার করে, সেটাও প্রেজেন্ট পারফেক্ট হবে। যেটা ফিক্সড টাইম থাকে পাস্ট ইনডিফিনাইট হিসেবে গণ্য, ওটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা যাবে। 3 নাম্বার বা 4 নাম্বার অথবা 5 নাম্বার আমরা যেটা বলছি, এটাও কিন্তু ফিক্সড, এটাও কিন্তু ইম্প্যাক্ট ফর আ লং টাইম, ইম্প্যাক্ট ফর লং, আমি এটুকু লিখলাম।
দীর্ঘ সময় এটা আমাদের মনের মাঝে স্থায়িত্ব হয়। এবার আমরা চলে আসি এবং এইটার যে তোমার অ্যাডভার্বগুলো রয়েছে, কিছু কিছু অ্যাডভার্বস যেটা সিমটম রয়েছে, যেগুলো দেখে আমরা উপসর্গ রয়েছে, যে উপসর্গগুলো দেখলেই বুঝতে পারবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো সেটা আমরা কিন্তু একটু আগে বলেওছি, যেমন জাস্ট, অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও, লেটলি, ইয়েট, ইয়েট নাও, অথবা তোমার সোফার, এই শব্দগুলো থাকলে অবশ্যই সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। ওকে বন্ধুরা, আমরা এখন পাস্ট পারফেক্ট টেন্সে চলে আসি। দেখো, পাস্ট পারফেক্ট টেন্স আমরা যেটা দেখবো সেটা কিভাবে আমাদের উপরে ইম্প্যাক্ট করে বা আমরা কিভাবে এটাকে কমপ্লিট করতে পারি। পাস্ট ইনডিফিনাইট টেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে এরকম। ফার্স্ট সেন্টেন্সটা খেয়াল করি, I completed my SSC in 2015 and I completed my HSC in 2017. The time, mention time here on the writings, the two clauses here in the compound sentence. One is in 2015 and another is 2017. One is SSC and another is HSC. তার মানে খেয়াল করো, এখানে দুইটা পরীক্ষা পাশের সময় নির্ধারণ করা হয়েছে এবং দুইটার সময় দুইটা কাজ, একটা হচ্ছে এসএসসি পাস করা আর একটা হচ্ছে এইচএসসি পাস করা। এবং দুইটা কাজ, একটা 2015 সালে হয়েছে, একটা 2017 সালে হয়েছে। তো তোমরা অবশ্যই জানো যে যদি দুইটি কাজ সম্পন্ন হওয়া প্রকাশ করে, সেই ক্ষেত্রে যে কাজটি আগে হয় সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর অপেক্ষাকৃত যে কাজটি পরে সংঘটিত হয় সেটা হয় পাস্ট ইনডেফিনাইট। দেখো, আমরা এখানে যে কাজটি আগে হয়েছিল, এই এসএসসি পাসটা আগে করেছে, তারপরে এসএসসি করেছে, সেই জন্য আমরা এখানে পাস্ট পারফেক্ট টেন্স করেছি। আশা করি বুঝতে পারছো। আরও সহজে বলি, দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে হয় সেটা পাস্ট পারফেক্ট, আর যে কাজটি পরে হয় সেটা পাস্ট ইনডেফিনাইট। আশা করি বুঝতে পারছো। এবারে দ্য সেকেন্ড সেন্টেন্স হেয়ার অন দ্য বোর্ড রিটেন, I had lived in Rajshahi. I had lived in Rajshahi. খেয়াল করো, Rajshahi is the name of a place, is the name of the district of Bangladesh. Yeah. Then I lived or I was, এখানে I had been দিতে পারতাম আমি, এখানে যদি lived না দিয়ে been ব্যবহার করতাম তবুও হয়ে যেত। Lived or was in Kustia, the another district of Bangladesh, yeah, in Kustia. And now I live or I am at Khoksha. At Khoksha is the name of an upojela of the district of Kustia. তাহলে where I live in, আশা করি বুঝতে পারছো যে I am from Khoksha. তো এখানে আমি তিনটা কাজ এখানে দেখতে পাচ্ছি, কি আমার বাস করা, আমার অবস্থান করা, আমি কোথায় কোথায় অবস্থান করেছি কোন সময়, তার তিনটা কাজ দেখানো আছে। একটা হচ্ছে আই হ্যাড লিভড অথবা আই হ্যাভ বিন ইন রাজশাহী, সর্বপ্রথম আমি কোথায় ছিলাম, রাজশাহীতে। এরপরে যে কাজটা দেন আই লিভড অর আই ওয়াজ ইন কুষ্টিয়া, তারপর আমি কুষ্টিয়াতে ছিলাম। এবং অ্যাট প্রেজেন্ট, এই যে নাও অর অ্যাট প্রেজেন্ট অর অ্যাট দিস টাইম আই এম অ্যাট খোকসা ইন কুষ্টিয়া। আমি এখন এই জায়গার, আমি যদি এখানে তোমার এই যে এরপর আবার ইন কুষ্টিয়া দিয়ে দিতাম তাও হতো, তার মানে কুষ্টিয়ার খোকসায় আমি আছি। তাহলে কিন্তু অ্যাট খোকসা, আগে কুষ্টিয়া জেলা শহরে ছিলাম, এখন আমি উপজেলা শহরে আছি। তার মানে এখানে তিনটা কাজ, যে কাজটি সর্বপ্রথম সম্পন্ন হবে, অর্থাৎ আমি সবার আগে কোথায় ছিলাম, কুষ্টিয়া, রাজশাহী। এরপর আমি কোথায় ছিলাম, সেটা পাস্ট টেন্স ছিলাম, পাস্ট টেন্স কুষ্টিয়া। এই যে লিভড পাস্ট ইনডিফিনাইট হয়ে গেছে, তাহলে এটা পাস্ট পারফেক্ট, এটা পাস্ট ইনডিফিনাইট। এবং বর্তমান যেটা, সেটা তো প্রেজেন্ট হবেই। আশা করি বুঝতে পারছো। এবারে দ্য থার্ড সেন্টেন্স অন দ্য বোর্ড, দ্য স্টর্ম স্টার্টেড আফটার উই হ্যাড অ্যারাইভড অ্যাট হোম। ঝড় শুরু হয়েছিল আফটার উই হ্যাড অ্যারাইভড অ্যাট হোম, আমরা বাড়ি পৌঁছাবার পর। খেয়াল করো, এখানে একটা কনজাংশন রয়েছে, ক্লজ মার্কার হেয়ার আফটার। আফটার ইজ দ্য নেম অফ আ ক্লজ মার্কার which is used at the time of forming or
ফ্রেমিং অর মেকিং আ কমপ্লিট সেন্টেন্স। তো কমপ্লিট করার কমপ্লেক্স সেন্টেন্স করার সময় যে একটা ক্লজ মার্কার ব্যবহার করা হয় সেটা হচ্ছে আফটার এবং বিফোর। আমি পরের সেন্টেন্সে লিখেছি দেখো বিফোর। তো আফটারের ক্ষেত্রে আমি আফটার বা বিফোর বুঝি না, আমি একটা জিনিস বুঝি, তোমাদেরকে সেটাই বোঝাই। যে কাজটি অপেক্ষাকৃত দুইটা হবে, দুইটা কাজে যে আমরা এখানে দেখিয়েছিলাম, এটা কম্পাউন্ড সেন্টেন্স করেছিলাম, এটা কমপ্লেক্স সেন্টেন্স করেছি, এই হচ্ছে পার্থক্য। কিন্তু যে কাজটি আগে হবে সেইটাই হবে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিট। আর যদি বর্তমান হয় তো যেমন এই যে মাঝেরটা আমি তিনটা কাজ দেখিয়েছি, তিনটা হইলে পরে সেটা হবে, শেষেরটা হবে প্রেজেন্ট টেন্স। তো এখানে তাহলে আফটারের আগে বসে পাস্ট ইনডিফিনিট এবং আফটারের পরে বসে পাস্ট পারফেক্ট। অর্থাৎ আফটারের পরে বসে যে কাজটি আগে হয় আর আফটারের আগে বসে যে কাজটি আগে সম্পন্ন হয়। আচ্ছা, এখানে যেমন আমরা লিখেছি উই হ্যাড অ্যারাইভড অ্যাট হোম, এটাও কিন্তু একই কথা, কিন্তু আফটার আর বিফোর কাজ কিন্তু একই, দুইটা কাজ হচ্ছে। দ্য স্টর্ম স্টার্টেড, ঝড় শুরু হয়েছিল আফটার উই হ্যাড অ্যারাইভড অ্যাট হোম, আমরা বাড়ি পৌঁছাবার পর। তার মানে কি, তাহলে আমরা এখানে কোন কাজটা আগে হয়েছে, আমার বাড়ি পৌঁছানোর কাজ। এবার এখানে আসি, উই হ্যাড অ্যারাইভড অ্যাট হোম, আমরা বাড়ি পৌঁছেছিলাম বিফোর দ্য স্টর্ম স্টার্টেড, ঝড় শুরু হওয়ার আগেই। তার মানে কি এখানেও আমাদের বাড়ি পৌঁছানোর কাজটাই আগে সম্পন্ন হয়েছে। সেজন্য দেখো এখানেও এটা পাস্ট পারফেক্ট হয়েছে, এখানেও পাস্ট পারফেক্ট হয়েছে, কিন্তু অবস্থানটা হয়েছে আফটারের পরে আর বিফোরের আগে। আরও সহজে বলি বন্ধুরা, আফটার মানে কি পরে, তাহলে পাস্ট পারফেক্ট পরে হবে। বিফোর মানে কি আগে বা পূর্বে, বিফোরের আগে হবে। সোজা হিসাব, আশা করি বুঝতে পারছো। এখন আমরা চলে যাব, এটা আমি ইরেজ করে দিই এখান থেকে, ইরেজ করে তারপরে তোমাদেরকে আমি পরের অপশনে আসি। এবারে আমি যেটা দেখাবো ফিউচার, এটা পুরোটাই তোমরা একটু পজ করে রেখে দাও এটা, যাতে করে পরবর্তীতে এটা দেখে নিতে পারো। দেখো এখান থেকে তোমরা একটু পজ করে রাখো, তাহলে পরবর্তীতেও তোমরা এটা করতে পারবে। তো ওকে, আশা করি করেছো। এবারে আমি এটা ইরেজ করে দিলাম, এখান থেকে মুছে দিলাম। এইবার আমি যেটা দেখাবো ফিউচার পারফেক্ট টেন্স। আবার টুডেজ লাস্ট পার্ট, লাস্ট অপশন, লাস্ট টেন্স, এপিসোড নাম্বার 3 এর লাস্ট অপশন যেটা, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তো ওকে, আমি এটাও তোমাদেরকে এখান থেকে ইরেজ করে দিলাম। আমি এই জায়গাটা লিখে দিই ফিউচার। ফিউচার, এখন এই ফিউচার পারফেক্ট টেন্স করার সময় আমাদেরকে বুঝতেই পারছি যে ফিউচার মানেই হচ্ছে সেটা ভবিষ্যৎ, অর্থাৎ ভবিষ্যতের কোনো কাজ কিভাবে বোঝাবে। এখানেও এরকম নির্দিষ্ট একটা সময় থাকবে, আবার কখনো বাই দ্য টাইম থাকবে। তো আমরা সেগুলো একটু দেখে নিই, নির্দিষ্ট সময় কিভাবে সেন্টেন্সে ব্যবহার করা যায়। তো আমরা 1 নম্বর একটা সেন্টেন্স লিখে দেখাই তোমাদেরকে। যেমন ধরো 1 নম্বরে যদি আমি বলি আই উইল হ্যাভ, যেহেতু আমরা বলছি যে এটা তোমার একটা নির্দিষ্ট সময়ে, সে কারণে আমরা এটাকে এইভাবে আই উইল হ্যাভ ভিজিটেড আমেরিকা। আমেরিকা কখন, ধরে না আমি এখানে দিলাম ইন, যে কোনো সাল আমি ব্যবহার করব এখন, সেটা কি, যেমন ধরো এখন থেকে এটা হচ্ছে 2020 সাল, আমরা এর পরের যে কোনো একটা সাল দিয়ে দিই। ধরে নিই 2022 রয়েছে বা 2023, 2024, এরকম ধরো আরো অনেক হতে পারে। তো এর মধ্যে আমি নির্দিষ্ট যদি একটা সময় তোমাকে জানাই, যেমন আমি যদি বলি যে 2023 সালে আমি আমেরিকা ভ্রমণ করে থাকব, তার মানে কি আমি এই যে টাইমটা, ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময় যদি উল্লেখ থাকে, তাহলে এখন আরেকটা কথা তোমার বলে রাখি, আমি এইটুকু যদি এখানে এইটা না করে, যেমন পাস্ট ইনডিফিনিট টেন্স করেছিলাম, তো আমি যদি এখানে শুধু এইভাবে করি আই উইল ভিজিট,
তবুও কিন্তু এটা সঠিক বলে গণ্য হবে। আই উইল ভিজিট আমেরিকা ইন 2023 তার মানে 2023 সালে আমি আমেরিকা ভ্রমণ করব বা আমেরিকা বেড়াতে যাব, এরকম হবে। আবার যদি তুমি একটা নির্দিষ্ট সময় এইভাবে নির্দিষ্ট সাল যে কোনো সময়ে দিতে পারবো যে এই সময় থেকে এই সময়ের ভেতরে যে কোনো সময় আমি যাব, তো সেক্ষেত্রে হতে পারে। তাহলে এটা নির্দিষ্ট থাকার কারণে ফিউচার ইনডিফিনাইট হয়ে গেল। কিন্তু এখন আমরা বলবো নির্দিষ্ট, তবে একটা কিভাবে সময় থাকবে সেটা দেখবি, আপ টু ফিক্সড টাইম দিয়ে দেবো আমি, যে এইভাবে। যেমন ধরো ওর বাইরে যাবে না, এখানে আমি আই উইল ভিজিট আমেরিকা, এর মধ্যে যে কোনো সালে যেতে পারি, এর মধ্যে কিন্তু আমি একটা ফিক্সড করে দিচ্ছি, সেই জন্য ফিউচার ইনডিফিনাইট হয়ে গেল, এটা ফিক্সড আপ। কিন্তু এখন আমি যেটা দেখছি সেটা কি, এরকম যদি সেন্টেন্সটা দেওয়া হয়, I will have সেটা কি ভিজিটেড, আমি ভ্রমণ করব কি আমেরিকায়, আমি দিতে পারি বা যে কোনো দিতে পারি আমেরিকা, আমি এখানে হয়তো দিয়ে দিলাম অস্ট্রেলিয়া। এরপর কি, এরপর আমরা দেব বাই অথবা উইদিন। খেয়াল করো এখানে বাই অথবা উইদিন, এই যে সময়টা, এই সময়টা খেয়াল রাখো, বাই অথবা উইদিন, মধ্যে, এই সময়ের মধ্যে। অর্থাৎ সেটা কি, আমরা সেরকম যদি সাল দিয়ে দিই, এটা কত 2020, আমি এই 2020 সালের এটা ধরো একটা মাস, হয়তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, যেটাই হোক, নভেম্বর, অক্টোবর, যেটাই বলি, তাহলে এখন আমি ডিসেম্বরে, আগামীকালকেও যেতে পারি। তার মানে আমরা এখানে বলতে চাইছি সেই জন্যে যে এই 2022 ধরে নিচ্ছি আমরা 22, 2023, 2024 অথবা 2025, এই যে আমি এতগুলো সাল লিখলাম এখানে, এর অর্থ যে আমি এই অথবা আমি এখানে 2020ও দিতে পারতাম, এই 2020 সালেও দিতে পারতাম, কালকে আমি যেতে পারি আমেরিকা, তাই না? তাহলে আমরা বলছি এটাও হতে পারতো 2022, 23, 24, এখানে 2021, মানে এক কথায় আমি বলতে চাই যে 2025 সালের মধ্যে যে কোনো সময় একটা আপ টু ফিক্সড, আমরা ফিক্সড টাইম করে দিলাম যে 2025 সালের মধ্যে যাব, কিন্তু কোন সালে যাব সেটা কিন্তু নির্দিষ্ট করি নাই। এক্ষেত্রেও ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। আবার ধরো একটা সময় তোমার বাবা হয়তো বাড়ি থেকে বের হয়ে গেছেন ঢাকার উদ্দেশ্যে, ধরে নাও, তো বাড়িতে সবাই টেন্সড হয়ে যাবে যে সে ঢাকা গেল, কখন ফিরবে, কি হবে কি হবে না, এরকম টেনশনে কিন্তু থাকবে, এটাই স্বাভাবিক নিয়ম। তখন হয়তো তোমাকে জিজ্ঞেস করলো, কি রে তোর বাবা কি ঢাকা পৌঁছেছে, কখন পৌঁছাবে, যে ফোন দেওয়ার কথা এখনো ফোন দিচ্ছে না, কি বলবে কি না? অবশ্যই বলবেন। তো সেক্ষেত্রে হয়তো তুমি তোমার মাকে বলছো যে হি উইল হ্যাভ অ্যারাইভড at Dhaka, or he will have reached in Dhaka by 4 PM, বিকেল 4টার মধ্যে, বাই ইভিনিং, সন্ধ্যার মধ্যে। আবার যদি এই দেশ থেকে বাইরের দেশে যায় তাহলে হয়তো বলবে যে বাই টুমরো, বাই মানডে, এরকম হতে পারে, বাই নেক্সট ডে, বাই 2 days, 2 দিনের মধ্যে, এরকমও হতে পারে। অথবা যে কোনো একটা দিন বা নির্দিষ্ট সময়ের নাম উল্লেখ করে দিতে পারো। তো সেক্ষেত্রে যদি বলা যায় তাহলে আমরা এইভাবে বলতে পারি, যেমন ধরো আমি যদি এইভাবে বলি, ফাদার উইল হ্যাভ reached in Dhaka or Chittagong or Cox's Bazar or any places in Dhaka or anywhere you may like. In Dhaka, তো এই যে ইন ঢাকা আমরা কি বলছি যে সেখানে আমি একটা সময় দিচ্ছি কিভাবে, বাই, ধরে নাও এখানে 4 PM হতে পারে, তাই না? হয়তো মানডে হতে পারে, অথবা বাই 2 days হতে পারে, 2 days হতে পারে, 2 দিনের মধ্যে, যদি দূরে হয় কোথাও 2 দিনের মধ্যে পৌঁছাবে, 2 days। এইরকম যদি নির্দিষ্ট কোনো সময় উল্লেখ থাকে তাহলে সেটার ক্ষেত্রেও কি হবে, যে বাই প্লাস নির্দিষ্ট সময় যদি এরকম থাকে তাহলে সেটাও ফিউচার পারফেক্ট টেন্স হবে, এবং সেটা অবশ্যই ভবিষ্যতে বোঝাতে হবে। আবার যদি থাকে যে
4 PM yesterday বা লাস্ট নাইট, তাহলে কিন্তু আবার তুমি তখন ফিউচার টেন্স ব্যবহার করতে পারবে না। অর্থাৎ আমি বলতে চাইছি যে দুইটা কাজ, এখানে আরেকটা জিনিস আমরা দেখাবো, সেটা হচ্ছে যদি দুইটা কাজ হয়, খেয়াল করো, দুইটা কাজ যদি হয় তাহলে যেমন ধরো দুইটা কাজ যদি সম্পন্ন হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এইভাবে করব, যেমন ধরো আই উইল হ্যাভ completed the work before Russell returns অথবা রিটার্নস হোম, রিটার্নস এইটুকুই দিলাম। খেয়াল করো আমরা এখানে দুইটা কাজ দেখাচ্ছি, একটা এখানে বিফোর শব্দটা ব্যবহার করেছি, আর একটা হচ্ছে রাসেলের ফিরে আসা, আরেকটা কাজ হচ্ছে আমার কাজ সম্পন্ন করা, এই যে উইল হ্যাভ কমপ্লিটেড, এই কাজটা সম্পন্ন করা। অর্থাৎ এই কাজটা, দুইটা কাজ এখানে থাকবে, দুইটা কাজের মধ্যে যে কাজটি আগে সম্পন্ন হবে, যে কাজটি আগে সম্পন্ন হবে সেটাই হবে ফিউচার পারফেক্ট টেন্স। অপেক্ষাকৃত যে কাজটা পরে হবে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এটা হচ্ছে তোমার এই ফিউচার বিফোর বা আফটারের ক্ষেত্রে এটা ব্যবহারের নিয়ম। এবারে আমি যদি এইটাকে বাই ইউজ অফ বাই দ্য টাইম, যদি কোনো সেন্টেন্সে বাই দ্য টাইম থাকে, কি বললাম, বাই দ্য টাইম। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকের ক্লাসের। বাই দ্য টাইম যদি থাকে তাহলে আমরা কি করব, দেখো যেটা আমি একটু আগে দেখালাম সেই একই রকম। যেমন তুমি স্টেশনে যাচ্ছ, কিন্তু দেখা গেল তুমি স্টেশনে যাচ্ছ কখন, হি উইল হ্যাভ অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, এই যে হি উইল অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, সে স্টেশনে পৌঁছে থাকবে, কখন পৌঁছে থাকবে, বাই দ্য টাইম, এই যে বাই দ্য টাইম, কোন টাইম, রাতুল অ্যারাইভস। দেখো এখানে বাই দ্য টাইম থাকলে পরে এটা আমরা বুঝতে পারছি যে প্রেজেন্ট, এই যে বাই দ্য টাইম এর পরে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে, এই যে V1 এর সাথে এর যোগ হয়েছে, আর এই যে এটা কি হয়েছে, ফিউচার পারফেক্ট টেন্স। যেহেতু আমরা ফিউচার পারফেক্ট টেন্স করছি তাই আমরা এখানে ফিউচার পারফেক্ট টেন্স দেখালাম। আবার হতে পারতো বাই দ্য টাইম থাকলে, খেয়াল করবে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলেই কিন্তু পাস্ট এইটা হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, যদি এখানে প্রেজেন্ট টেন্স থাকে, প্রেজেন্ট ইনডিফিনাইট, তবেই কিন্তু তুমি এটা ফিউচার পারফেক্ট টেন্স করতে পারবে। আদারওয়াইজ যদি এটা প্রেজেন্ট না হয়ে পাস্ট হয়ে যেত তাহলে কিন্তু এটা তোমাকে আবার এটা পাস্ট পারফেক্ট টেন্স করতে হতো। কিভাবে, এই সেন্টেন্সটাই দেখো, আমি এখানে ঠিক এই সেন্টেন্সটাই লিখছি, হি হ্যাড অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন বাই দ্য টাইম, বাই দ্য টাইম, এখানে রাতুল লিখেছি, একই জিনিস আমি লিখবো বলছি, রাতুল অ্যারাইভড। দেখো দুইটা কাজ, এই যে বাই দ্য টাইমের পরে যদি পাস্ট টেন্স থাকে, এই যে V2, তাহলে এটা অবশ্যই পাস্ট পারফেক্ট করতে হবে, পাস্ট পারফেক্ট টেন্স, এছাড়া কিন্তু হবে না। আমি তোমাদের আরেকটা সেন্টেন্স এমনি মুখে বলি, বলার পরেই শেষ করি, সেটা হচ্ছে যে কখনো কখনো অ্যাজাম্পশন থাকে বা পসিবিলিটি বা সম্ভাবনা থাকে। যেমন তুমি এরকম যদি দাও, আমরা যে বলি থাকি না, ইউ উইল হ্যাভ হার্ড দি নেম অফ হাজি মোহাম্মদ মহসিন, ইউ উইল হ্যাভ হার্ড দি নেম অফ নাসিরুদ্দিন, ইউ উইল হ্যাভ হার্ড দি নেম অফ দ্য এম্পায়ার আকবর, এরকম যদি কোনো সেন্টেন্স থাকে তাহলেও সেটা ফিউচার পারফেক্ট টেন্স হয়। তো ওকে dear learners, I hope you all have understood what I took my class today on the sequential practice on tense. I discussed with you
on future all perfect tense today. So তোমাদের সাথে আমার আবার দেখা হবে আমার পরবর্তী এপিসোড নাম্বার 4, সেটা হবে সকল কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আর আমার এমকে ইংলিশ টিচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো, আমাকে সঙ্গে রাখো এবং ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। টিল দেন, আল্লাহ হাফেজ।